সমুদ্র উপকূলবর্তী সৃজিত বন, আষাঢ়চর, ফাত্রার বন এবং রাখাইনপল্লী ইকো পার্ক সহ অসংখ্য পর্যটন সৌন্দর্যের জনপদ তালতলী। দক্ষিণ পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন কর্তৃক চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামেই পরিচিত ছিল। সেই চন্দ্রদ্বীপেরই তৎকালীন বাকেরগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাসে ১৯৮৪ সালে সৃষ্ট বরগুনা জেলায় তালতলীকে অন্তর্গত করা হয়। ১৯৪৪ সালে গুলিশাখালী আমতলী থানায় রূপান্তরিত হয়। ১৯৮২ সালে আমতলী থানা উপজেলায় রূপ লাভ করে। ২০১২ সালে আমতলী উপজেলাকে বিভক্ত করে আরেকটি নতুন উপজেলা করা হয়, যার নাম তালতলী। ভৌগোলিক বিবেচনায় তালতলীর উত্তরে কচুপাথরা, পঞ্চাকোড়ালিয়া নদী ও আমতলী, দক্ষিণে ট্যাংরাগিরি বন ও বঙ্গোপসাগর, পূর্বে আন্ধারমানিক নদী ও পটুয়াখালীর কলাপাড়া এবং পশ্চিমে বুড়িশ্বর নদী ও বরগুনা সদর উপজেলার অবস্থান। কালের সাক্ষী বঙ্গোপসাগরের তীরবর্তী পায়রা নদীর কোল ঘেঁষা তালতলীর বদলে যাওয়া জনপদ ও ঘুরে দাঁড়ানো মানুষের জীবনযাপন দেখতে এবারে বদলে যাওয়া বাংলাদেশ টিম এসেছে তালতলীর রাখাইনপল্লীতে। ভৌগোলিক অবকাঠামো ও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় এ অঞ্চলের ভূমিহীন ভাসমান পরিবারের পুনর্বাসনে স্থায়ী ঠিকানা গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। প্রতিটি অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তরে যেন স্পষ্ট হয়েছে স্বাধীনতার স্বাদ। রাখাইন সম্প্রদায়কে তাদের যে নিজস্ব পেশা, তাদের যে বুটিক শিল্প, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা কাজ করছি। বুটিকের যারা আগে কাজ করতো তাদের অনেকেই তাদের পুরনো পেশা থেকে সরে যাচ্ছে, তো সেই তাদেরকে যেন পুরনো পেশায় আবার রাখা যায়। তারা যেহেতু ঘর পেয়েছে, এখন সিকিউরিটি আছে, তো সেই পুরনো পেশায় রাখার জন্য আমরা ট্রেনিং দিচ্ছি এবং অটো যে সেমি অটো লুমের ব্যবস্থা করে দিচ্ছি। তো এই যে ব্যবস্থাগুলো করা হচ্ছে সরকার থেকে, এটার জন্য এখানকার এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনারা তাদের যে মন্দিরে গিয়ে প্রতিদিন দোয়া করেন রাখাইনরা। তো এই যে এমন একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। তালতলীর রাখাইনপল্লীতে প্রায় ২৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। রাখাইন সম্প্রদায়ের জীবনযাপন, পেশা, কর্ম এবং ধর্মের বৈচিত্র্য আছে। পরিবারকেন্দ্রিক বসবাসের রীতি অতি প্রাচীন। এ পল্লীর ৬০ ঘর রাখাইনের মধ্যে দুস্থ ৫ পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সরকার। মাখেনই রাখাইন একজন প্রতিবন্ধী। বাপদাদার আমল থেকেই এ অঞ্চলে তার পরিবারের বসবাস। সময়ের ব্যবধানে বসবাসের ধরন বদলে গেছে। একসময় টং ঘরে বাস করতেন। ঝড় বৃষ্টিতে সেই টং বিলীন হয়ে যেত। ছিল না বাংলাদেশের স্থায়ী নাগরিক পরিচয়ও। ৬০ বছর তো এখানেই আছে, এই জায়গাতেই আছে। আমরা থাকি আগে অন্য এক পাড়া। ওই বাবা মা কিছু জমি টমি আছে, চাষি করছে। তারপর থেকে আমরা ছোট ভাই বোন নিয়ে এখানেই আছে। আমরা এখানেই আছে। আমরা ওই কষ্ট, এই গড় তো কষ্ট, তাঁতি গড় তো আমাদের এইখানে তো শেখ হাসিনা দিয়া আমরা তো ভালোই আছে। আমরা এখন তো ভালো, ২ বছর ধরে আর কি ভালো আছে। আগে তো তাঁতি গড় ছিল, টং ছিল, ভাঙ্গা ফুডা, এখন তো ভালো ছিল, আমরা ভালো তো আছি। মাখেনই প্রতিবন্ধী ভাতাও পান। বিয়ে বিমুখ এই মানুষটি আপনজনদের প্রয়োজনেই জীবনের এই বেলায়ও নিঃসঙ্গ। তবুও মাথার উপর ছায়াটুকুই তার সম্বল। প্রত্যেকদিন ২৪ ঘন্টা আমরা তো ধন্যবাদ ওরে দিই। ওর ঘর পাইয়াই ও আমাদেরকে ঘর ভালো করে আবার প্রতিবন্ধী টাকা আমাদের দেয়। তার জন্যই তো আমি সুখী আছি। আমরা তো সব সময় তারই তো আমরা বোধ দিই, লোকারেও তো আমরা বোধ দিই। আমরা তো কোনোদিন কোথাও দিই না। পর্যটন আকর্ষণের অন্যতম স্থান বরগুনার তালতলী। রাখাইন সম্প্রদায়ের বংশ পরম্পরায় নিজস্ব পল্লীতেই গড়ে উঠেছে উপাসনালয়। নাগরিক পরিচয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি বড় অংশ হয়ে উঠেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে পুনর্বাসিত সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। কাঠমিস্ত্রি মঙ্কুর কাঠের ঘর ছিল। এক পুরুষের বসবাসের সুবাদে রাখাইনপল্লীতে সামান্য জায়গা
নিজস্ব সম্পত্তি হিসেবে ভাগ পেয়েছিলেন। বর্ণনা অনুযায়ী এদের আদি নিবাস কুয়াকাটা। ভাঙা ঘরের জীবনটাকে একটু অন্যরকম রং দেবার ভীষণ ইচ্ছে ছিল। সংসারের পড়ন্ত বেলায় অন্তত নিরাপদ বাসস্থান এবং নাগরিক মর্যাদাটুকু চাওয়া ছিল। কাঠের ঘর ছিল, ওই কাঠের ঘরের ভিতরে আমরা বাস করতাম। হয়তো বন্যা বদলে আমরা ভয়বন থাকতো। তারপর একটু বাতাসে বা সিগন্যাল আসলেই আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে অন্য পাকা ঘরে। এখন তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের সাহায্য করিয়া এই ঘরগুলো যেতে আছে, তার ধন্যবাদ। এখন আর ভিতরের জন্য আমাকে যাইতে হয় না কোথায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের এই আশ্রয় ঘর দেওয়া, এটাই আমাদের ধন্যবাদ। তাদেরকে হাজারবার আমরা তাদের প্রণাম করি। মঙ্কুর স্ত্রী তেনতেনও সর্বস্ব হারা অসহায় এক নারী। বাবার মৃত্যুর পর তেনতেনের মা পিঠা বিক্রি করে সংসারের খরচ নির্বাহ করতেন। চাইলেও পাকা বাড়িতে বসবাসের সুযোগ কিংবা উন্নত জীবনের স্বাদ পাওয়া সহজ ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দল মতের ঊর্ধ্বে থেকে অসহায় ভূমিহীন ছিন্নমূল মানুষকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠা করেছেন, পুনর্বাসন করেছেন লাখো গৃহহীন পরিবারকে। তেনতেনও বঙ্গবন্ধু কন্যার সুশীতল ছায়ায় স্থান পেয়েছেন। বাবা মারা গেছে আমার ছোটবেলা হইতে, মাই নিয়ে বসবাস করতো। আমরা এক ভাই এক বোন ছিল, তাই আমরা কষ্টতে ছিলাম। আস্তে আস্তে মনে করো প্রধানমন্ত্রী আমাদেরকে খাই জমি দিয়েছে, তারপর এই মাথায় ঠাই দেওয়ার জন্য ঘর দিয়েছে, তারে অনেক ধন্যবাদ। আমরা ঘর পাওয়ার পর তো আমরা সুখী আছি বলতে চাইলে, খাও আর না খাও তো না খাই তো না। সরকারি তো অনেক কিছু দেয়, সরকারি 10 টাকা 15 টাকা চাউল দেয়, বর্তমানে বিজিডি দেয়, ঘর দেয়। আমরা 10 টাকা চাউলও পাই। পায়রা নদীর তীর ঘেঁষা তালতলির নিশানবাড়িয়া ইউনিয়নও বদলে যাওয়া আর্থসামাজিক অবকাঠামোতে যুক্ত হয়েছে। খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষের জীবনযাপনে এসেছে বৈচিত্র্য। দিনমজুর কিংবা ভাসমান বেদে সম্প্রদায়, আশ্রয়হীন প্রতিটি মানুষই ধারাবাহিক উন্নয়নের অংশীদার হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে। নিশানবাড়িয়ার শেপুপাড়া আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়েছেন আলিয়া বেগম ও আব্দুল মান্নান দম্পতি। বয়স্ক এই যুগলের 5 সন্তান, প্রত্যেকেরই আলাদা সংসার। তালতলির সোভানপাড়ার আলিয়া বেগমের বিয়ে হয়েছিল মাত্র 9 বছর বয়সে। 60-এর দশকে বাল্যবিবাহের বিরোধিতা জোরালো না থাকায় নির্বিঘ্নে সংসার শুরু করেছিলেন আব্দুল মান্নান। বানভাসী পরিবারের কাছে মুক্তিযুদ্ধের ভয়াবহতা ছিল আরও কঠিন। আমাদের জমি জমা ছিল আমার আব্বার, আমাদের ছিল না। এরপর মগের জমি এই লোকে লই গেছে। লোকে লই যাওয়ার সাথে সাথে আমরা খুব অসহায় হয়ে গেছি। তখন আমরা এই ভাসি আর কি, ভাষা সত্ত্বে আমরা 4 ভাই ছিলাম, 2 ভাই 1 বোন বন্যায় চলে গেছে। এ সময় এই দেশে অব্দ হয় নাই, অব্দ না হওয়ানে যারা ভাসি গেছে পাই নাই, খোঁজ করিও পাই নাই। শেষে আমরা কোথায় যাবো? আমরা 2 ভাই বাচ্চা আছি, আমার মা এখনো আছে বাচ্চা। সন্তানরা বড় হয়েছে, সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত আব্দুল মান্নান, আর জোড়াতালের সংসার সামলাতে সামলাতে ক্লান্ত আলিয়া বেগমও। জীবনের গধূলি লগ্নে একটা নিরাপদ আশ্রয় নিশ্চিন্ত করেছে অসহায় দম্পতিকে। আমার তো মা বাপ ছিল না, মামু পালছে। মামু আমার শ্বশুরে বান্ধব আমার এনেছে, কোনো কিছুতে ফেরে না। বহুত কষ্ট করছি, এই যে শ্বশুর বাড়িও কষ্ট করছি। ওই মানবী মাস্টারের হিন্দি বাড়া বানছি, কত কাজ করছি। আমি কম কইতে কান্দ না, বহুত কষ্ট করছি। পরবর্তীতে হইলে যাইতে আমার হ্যাঁ একটা ডাঙ্গর হয়ে মোটর বাড়া গেছে বিয়ে করাইলে। তালতলি থেকে সাগরের দূরত্ব কাছাকাছি। ঝড় জলোচ্ছ্বাসে বুক ফুলিয়ে লড়াই করেই বাঁচতে হয় উপকূলের সাহসী মানুষগুলোকে। উত্তাল সাগরের বেপরোয়া ঢেউ উপেক্ষা করেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে জেলে সম্প্রদায়। শখে নয়, জীবন ও জীবিকার প্রয়োজনেই ঝুঁকির মধ্যে চলে সাগর পাড়ি দেওয়া। তালতলির হাবিব মাঝিও সেই উত্তাল সাগরের বুকে ভেসে বেড়ানো একজন আশ্রয়হীন মানুষ ছিলেন। শৈশবে মায়ের মৃত্যুর পর হাবিবের বাবাও নিখোঁজ হলেন।
মাত্র ১৩ বছর বয়স থেকেই সাগরে মাছ ধরেন। দুর্দশা কাটেনি, বরং অর্ধশত বছর ধরেই বয়ে বেরিয়েছেন সেই ভূমিহীন আশ্রয়হীনের তকমা। ঠংপাড়ায় রাস্তার পাশে কুড়িঘর তুলে কাটিয়ে দিয়েছেন ৩৫ বছর। অস্থায়ী জীবনের হিসেব নিকেশ মেলেনি অসহায় হাবিবের কাছে। মানুষের দাঁড়িয়ে কর্ম করে খাইতে পিতে খাইছি, কেউ ভাই ফ্যান খাইছি, কেউ ভাই ভাত খাইছি, কেউ ভাই খাটছি। খাটার আমাদের গরিবের কোনো সার এর হিসাব নাই। যে ২ টাকা দেয় তার কাছে দৌড়িয়ে যাওয়া লাগে, কেউ ২ টাকার আশা। এর খুব কষ্ট করে খাইছি, না খাই আরই নাই, খুব কষ্ট করে খাইছি। মামা বাড়ি রয়েছি, যদি মামার বাড়ি কাজ না করি খাইতে পারি না। এবার নিজের সংসারে করে দিছি, নিজে ১০ টাকা কামাই, ১০ টাকা দিয়ে বাজার করে আল্লাহ সাইড দিয়া ভাত খাও, ওই সময় আটা ছিল, আটা খাও, আলু খাও, খাইছি। এই প্রধানমন্ত্রী আইসে খুব আরামে আছি। এরকম প্রধানমন্ত্রী আর আসবে না, মনে হয় যদি কোন সময় যাই যাব, তা আমাদের কাছে কত দুর্ভাগ্য আছে তা বলা যায় না। আর হেরে আমরা মনে হয় যে আমরা গরিব যারা আছি, এতদিন আমরা হারে বলবো না, বলবে কারা? যাদের এই দেশকে জমি আছে তারা বলতে পারে, কিন্তু আমাকে বলতে পারবে না। কেন? আল্লাহ খাওয়ায়, উনি একজন হিল্লা, উনি আমাকে কর্মকর্তা। সব শ্রেণী পেশার মানুষের জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ সৃষ্টি করেছে যে বিরল উদ্যোগ। পায়রা নদীর তীরে বেড়ে ওঠা আম গাছে মাঝিরা নৌকা বাঁধত। জনশ্রুতি আছে নৌকা বাঁধার সেই স্থানটি কালের স্রোতে হয়ে যায় আমতলা থেকে আমতলি। অন্যদিকে পায়রা নদীর একটি অংশ প্রবাহিত হয়েছিল বন্দরের দিকে। নৌযান চলাচল মুখরিত সেই বন্দর ঘিরে পাঠান আমলে গড়ে উঠেছিল জনবসতি ও বাণিজ্য কেন্দ্র। মুঘল আমলে পায়রা নদীতে মগ ও পর্তুগিজদের লুণ্ঠন বেড়ে গিয়েছিল বলে নিরাপদ যাতায়াতের জন্য আমতলী নদীপথই ব্যবহার করা হতো। আরাকান থেকে আসা জনৈক আমপারিট নামের এক মগ দলপতি ইংরেজ সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এ অঞ্চলে আবাদ শুরু করেছিলেন। কারো ধারণা সেই মগের নামানুসারে আমতলীর নামকরণ। ভৌগোলিক সীমারেখায় আমতলীর উত্তরে পটুয়াখালী সদর, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া এবং পশ্চিমে বরগুনা সদর ও মির্জাগঞ্জ উপজেলার অবস্থান। ২ শতাধিক গ্রাম নিয়ে গঠিত ৬৯৫ বর্গ কিলোমিটারের আমতলীর ভিত শক্ত করেছে গঙ্গার উৎস থেকে আসা পলিমাটি। চারপাশের নদী ঘেরা আমতলীতে বদলে গেছে মানুষের জীবনযাপন। প্রান্তিক জনগোষ্ঠীকে স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সরকার। আমতলীর ঠাকুর ভিটায় ১২ ভূমিহীন আশ্রয়হীন পরিবারের মাথাগোঁজার ঠাঁই হয়েছে। টেকসই উন্নয়ন এবং আর্থসামাজিক অবকাঠামোতে যে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ভূমিকা রাখার সুযোগ পেয়েছে। ঠাকুর ভিটার ৫০ নারী রোশনা বেগম বিধবা। আমতলীর চলাভাঙায় অন্যের জমি বর্গা চাষ করতেন রোশনার স্বামী নূর সায়েদ। পরিবারের আর্থিক দৈন্যতায় অপরিণত বয়সেই সায়েদের সঙ্গে বিয়ে হয় রোশনার। কন্যার বাল্যবিবাহের দায় কিংবা এ অপরাধের অনুশোচনাও হয়নি রোশনার অভিভাবকদের। অধিকার হারিয়ে নিজের ভাগ্যের হাতেই সমর্পণ করেছিলেন রোশনা। বছর ৩ হলো বিধবা হয়েছেন। চাল চুলাহীন সংসারের ঘানি টানতে টানতে সঞ্চয়ের উপায় ছিল না বলেই জোটেনি নিজস্ব পরিচয়। আমি আসলাম স্বামীর বাড়ি, আইসি বাপের বাড়ি। বাপের বাড়ি আইসি পর আসলে ওই নাড়ার ঘর, বেড়া আসলে পাতার। এরপর ওই মানে বাড়ি কাজকর্ম করছি। ওই দিন হইলে কাজ করছে, রাত হইলে বাসায় আসি পর ঘর দিয়ে পানি পড়ছে, ঘুমাইতে পারি নেই। মাইলে অনেক কষ্ট করছি, মানের ঘরে গেছি। এরপরে শেখ হাসিনা ঘর দিয়েছে, এরপরে একটু সুখের দিন কাটাই। নিভু নিভু আলো ছায়ায় যাদের জীবন অনিশ্চয়তায় অবহেলায় নিঃশেষ হয়ে যেত, সেই ভাসমান মানুষের জীবনে গতি ফিরেছে। আশ্রয়ণ শুধুমাত্র একটি নান্দনিক আবাসন প্রকল্পই নয়, বরং উন্নত নাগরিক জীবনযাপনের অনন্য উদাহরণ। মৌলিক অধিকার ও নারীর ক্ষমতায়ন জমির দলিলে যৌথ মালিকানায় স্পষ্ট হয়েছে।
ভয়াল সিডোরে বিধ্বস্ত দক্ষিণাঞ্চলের জনপদ বরগুনার আমতলীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপকূলের মানুষ বসতভিটার সঙ্গে হারিয়েছিল নিজস্ব পরিচয়। সেই ধ্বংসলীলায় ভুক্তভোগী আলমগীর মৃধাও টেনে হিঁচড়ে পার করেছেন জীবনের দীর্ঘ সময়। চাকামুইয়ার পৈতৃক ভিটা দেনার দায়ে হারিয়ে ঠাকুর ভিটায় সরকারি খাস জমিতে বসবাস শুরু করেছিলেন। পেটে ভাতে সংসার চালিয়ে জীবনের অসমাপ্ত স্বপ্নগুলো অবহেলাই ঝরে যেত। একটা খেয়ারের ঘর ছিল আমার এই জায়গায়, এই পোতাই সবই খাস জমি, ঘরটা ছিল। হ্যাঁ, তারপরে বন্যা আসলো, বন্যা আসার পর ঘরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মানুষের বাড়ি আবার ফিরে খুঁড়ি টোয়াইতে গেলাম, গাছ টোয়াইতে গেলাম, টোয়াইয়া মোটামুটি কাজে আনিয়া আবার হ্যাঁ খেয়ার দিয়ে আবার ফিরে তুললিয়া রইলাম। হাসপাতালে যে সিডারটা গেলে সেই সিডারটা ঘর ফেলাই দিয়ে গেলে এখন কি করে তুলবো, এই মোটামুটি কায়দায় একটু সাপড়ার মতন আর কি দিয়ে রাখছি। রাখার পর এইবার এই ঘরের নিয়োগ আইছে, নিয়োগ আসার পর এই আল্লাহ পাকের ইচ্ছা, আমার মার দোয়ায়, আমার মা মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে আমি জানাই যে এইরকম হ্যাঁ মা আমি আর জিন্দিগিতে পাবো না। যদি এই ঘরটা না হইতে তাহলে আমার যে কী দুর্ভিক্ষর হইতে তা এছাড়া আমি বললে শেষ করতে পারতেছি না। পরগাছার মতো অন্যের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকায় আত্মসম্মান নেই, এটুকু উপলব্ধি আশ্রয়নে পুনর্বাসিত প্রতিটি পরিবারের হয়েছে। সহজ করে নতুন জীবন ব্যবস্থার অভ্যস্ততায় আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে চিন্তা ও আর্থসামাজিক অবস্থান। নতুন প্রজন্ম অন্তত পরিচয়হীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছে। সময়ের ব্যবধানে নিজস্ব ঠিকানায় বেড়ে ওঠা শিশুরাই স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হবে। অভাবের তাড়নায় ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন চলাভাঙার রেশমা। পড়ালেখার আগ্রহ থাকলেও উপায় না থাকায় পেটের তাগিদে এবং সংসারের প্রয়োজনে ঘর ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। 6 বছর গার্মেন্টসে চাকরির উপার্জনে বাসা ভাড়া আর নিত্য খরচ মিটিয়ে আঁচলে বাঁধা সামান্য অর্থ ব্যয় করতেন 4 বোনের জন্য। চায়ের দোকানদার বাবার পক্ষে বিশাল খরচ বহন করার সামর্থ্য ছিল না। মাথা গোঁজা ঠাঁই পেয়ে রেশমা ফিরে এসেছেন চেনা জনপদে, মাটির টানে মায়ের কোলে। তখন আমরা খুব কষ্টে কাটাইছি, ভাতও খাইতে পারিনি, এমন আসছিলাম। তারপর আমার ভাই ছোট আসছিল, আমার ভাই কাঁদছে যে মা আমার ভাত দাও, ভাত দিতে পারে নাই। পান্তা ভাতের পানি আর মরিচ এ দিছে, এ খাইছি, আমার বাইরে খাওয়াইছি। ক্লাস 4 পড়ছিলাম। তারপর বাবা পড়াইতে পারে না, স্বামীর সাথে শ্বশুর শাশুড়ি আছে, ভাই বোন আছে, সবাই একসাথে থাকতাম। তারপরে যুদ্ধ করে দিছে যে তোরা খাটনি করেই খা। মা আমার শেখেছি না ঘরটা দিছে, খাইয়া পিনতে একটু শান্তিতে আসি। তার জন্য আমরা দোয়া করি যে হে ভালো থাকুক, আমাকে ভালো রাখছে। আকাশ ছোঁয়া জমির মূল্য, তবু ঢাকা কুয়াকাটা মহাসড়কের এই প্রশস্ত এলাকায় ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণে কমতি রাখেনি বাংলাদেশ সরকার। জনগণের প্রয়োজনকেই অগ্রাধিকার দিয়ে সম্পর্ক বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে এক মানবিক উদ্যোগে। ঘরের লেআউট দেওয়ার পরই আমরা উপকারভোগীদের যখন ওখানে তাদেরকে ইনভলভ করেছি আমাদের কাজের সাথে, তখন তারা আমাদের কাজের সাথে পানি দিয়েছে, তারা আমাদের যে লেবার ছিল তাদেরকে খাইয়েছে। আমরা যখন গিয়েছি তখন তারা বিভিন্ন ইস্যুগুলো আমাদের সামনে তুলে ধরেছে এবং আমাদের মনিটরিংয়ের সাথেও কাজ করেছে। তো এটা ছিল সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার একটা আনন্দ। আমরা যখন এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আমরা তাদেরকে ঘরের কবুলিয়ত এবং তাদেরকে নামজারির কাগজপত্র যখন তাকে দলিলের কপিটা দিই, তখন তাদের চোখে অশ্রু চলে আসে। পদ্মা সেতু যখন ওপেন হয়েছে, আমতলী উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হয়েছে এবং সেই কারণে এখন এই এলাকার সবজি এবং এই হাঁস মুরগি অনেকে এখন ঢাকা নিয়ে কারণ বাজারে নিয়েও বিক্রি করে। তো সে কারণে আমি এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আশ্রয়ণ প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কগুলো সহজ হোক, মানবিক বাংলাদেশে একে অন্যের সহায়ক হয়ে উঠুক, প্রতিটি পরিবারের দৈন্যতার ব্যবচ্ছেদ করে আসুক সচ্ছলতা, অবোধ শিশুর দৈব হাসির মতো আলোকিত হোক সমাজ। স্বাধীন বাংলার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হয়ে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি। আগামী পর্বে আপনারা দেখবেন
পটুয়াখালী জেলার সদর উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও উন্নয়ন চিত্র। আমার বাপ নাই, আমার মা, আমার ভাইয়ের বউয়ের আমার সাথে ঝগড়া করতেন। কিছু হইলো মা আমার বলতে যে তুই আমার ঘরে কোনে নামিয়ে যা, উডুরে একটু পানি ফেলাইলে বা একটু দুষ্টামি করলে ছেলে মেয়ে মায়ের রাগ করতো। আর কিছু হইলে বলতো উডুরে ঘরে কোনে নামিয়ে যা, তুই ঘরে থাকতে পারবি না। এসএসসি হয়তো পরীক্ষা দিয়েছি, পাসও করছি, তেমন একটা ভালো রেজাল্টও করতে পারি নাই। তো এখন ইচ্ছা আছে যে আমার সন্তানরে আমি যেটুকু না পারছি আমার সন্তানরে তার চাইতে বেশি করব।